This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. যারা প্রশ্ন করবেন হাত তুলুন প্লিজ। সোমার হাতেই মাইক থাকবে, সংক্ষেপে একটা প্রশ্ন করবেন নির্দিষ্ট করে। এই যে বিজেপি এত কথা বলছে, মুর্শিদাবাদ জেলায় এই লোকসভা নির্বাচনে বিজেপি অপ্রাসঙ্গিক, সেটা বিজেপিকে স্বীকার করতে হবে, মানুন বা না মানুন। আর গোটা দেশের অর্থমন্ত্রীর কথা যারা বলছে, দেশের অর্থমন্ত্রী ভোটে দাঁড়াচ্ছে না, তার স্বামী বলছে ইলেকট্রাল বন্ডের দুর্নীতি বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি, তার উত্তর তাদেরকে দিতে হবে। উত্তর নেব। মানুন বা না মানুন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 400 বার পার করে এবার আবার প্রধানমন্ত্রী হবে। পরের জন কংগ্রেসের যে এখানে আছে তার কাছে একটি প্রশ্ন, যে বিগত যে করোনাকাল হয়েছিল, করোনা মহামারী, সেই মহামারীতে আমরা দেখেছি এখানকার স্থানীয় এমপি দিল্লিতে বসেছিলেন ঠান্ডা ঘরে। তো তার এলাকায় মানুষজন কীরকম আছে, তার খেয়াল রাখার কোনো দরকার ছিল কি ছিল না? উত্তর নেব। করোনা মহামারী হওয়ার সময়ে ভারতবর্ষের সরকার সমস্ত যানবাহন বন্ধ করে দিয়েছিল। দিল্লি থেকে পশ্চিমবঙ্গে আসার উপায় ছিল না। শুধু তাই নয়, আমাকে বলতে দিন, মুর্শিদাবাদ জেলায় প্রায় 6 থেকে 7 লাখ পরিযায়ী শ্রমিক এ জেলার বাইরে ছিল। শুধু মুর্শিদাবাদ জেলা নয়, সারা বাংলার যারা বাইরে পড়াশোনা করতে গেছে, যারা ডাক্তার দেখাতে গেছে, যাদের ছেলেমেয়েরা কাজের জন্য বাইরে ছিল, রাত দিন তাদের জন্য অধীর রঞ্জন চৌধুরী বিরোধী দলনেতা হিসাবে তিনি সকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত সমস্ত অভিযোগ নথিভুক্ত করতেন। এবং সেই নথিভুক্ত কোভিডের সময় রাস্তায় একমাত্র ছিল রেড ভলেন্টিয়ার, সিপিআইএম এবং কংগ্রেসের কর্মীরা, আর কেউ ছিল না রাস্তায়। পশ্চিমবাংলার মাটিতে যখন ট্রেনে করে নিয়ে আসে, তখন বলেছিল দিদিমণি করোনা এক্সপ্রেস আসতে না পারে। বারবার জাতীয় কংগ্রেসের তরফ থেকে নরেন্দ্র মোদীকে চিঠি লেখা হয়েছিল, বাংলার মুখ্যমন্ত্রীকে অধীর রঞ্জন চৌধুরী চিঠি লিখেছিলেন। পরবর্তীকালে ট্রেনের ভাড়া দিয়ে জাতীয় কংগ্রেস এই মুর্শিদাবাদ পরিযায়ী শ্রমিককে যখন বাড়িয়ে এনেছিল, তখন এই তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করোনা এক্সপ্রেস বাংলার ছেলেরা বাড়ি ঢুকছে, আর এরা বলেছিল করোনা এক্সপ্রেস ঢুকছে। অধীর চৌধুরী সারা জন্য কাজ করেছে। পরের প্রশ্নটা নিই। সিপিএম এর প্রতিনিধি এবং কংগ্রেসের প্রতিনিধির কাছে প্রশ্ন, সাইবাড়ির যে ছেলেকে হত্যা করে রক্তমাখা ভাত তার মাকে খাওয়ানো হয়েছিল, তাদের কাছে আপনারা একসাথে জোট করে ভোট চাইতে গেছিলেন তো? উত্তর নেব। উত্তর নেব। ফিরোজা যুবজ্যোতি। দিদিমণি এত যে মুসলিম দরদির কথা বলেন, দিদিমণিকে আমি বলছি, পশ্চিম বাংলায় আনিস খানকে খুন করলেন, মহিদুল ইসলাম মুদ্দাকে খুন করলেন, কোন পরিবারের সন্তান ছিল? এই যে কোভিডের সময় কথা বললেন, মানুষের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার রেড ভলেন্টিয়ার ছাড়া কে পৌঁছে দিয়েছিল? পরিযায়ী শ্রমিকরা যখন ফিরছিলেন মানুষের হাতে, এই বহরমপুর বাস স্ট্যান্ডে জনগণের রান্নাঘর, জনগণের খাবার কে দিয়েছিল? বিজেপিকে দেখতে পাওয়া যায়নি, দেখতে পাওয়া যায়নি। তাই নয়, আপনি অনেক কথা বললেন। আপনার মনে আছে আমাদের বিলকিস বেগমের কথা? আপনাদের মনে পড়ে সে কথা? আপনাদের মনে পড়ে প্রফেসরের কথা? আপনাদের মনে পড়ে সেই মায়ের কথা যাকে টুকরো টুকরো কেটে তার ভ্রূণটাকে ত্রিশূলের তলায় মাথায় লাগিয়ে নাচিয়ে বেরিয়েছিলেন? আপনারা কি বলছেন? রক্ত কে মাখায়নি? এসব বড় বড় কথা বলবেন না, অনেক কথা বলে। বর্তমান পরিস্থিতি থেকে মূল কথা আমরা সবাই ইস্যু থেকে সরে যাচ্ছি। মুর্শিদাবাদ জেলার চাকরি নেই, স্কুল নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, এই সকল কিছু পাবার জন্য আপামার জনসাধারণের সুবিধার জন্য বেকারদের কি হবে? মুর্শিদাবাদ জেলার পর্যটন শিল্প কি হবে? এখনো কোনো পর্যটন শিল্প হচ্ছে না, কেন করিমপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত ভাড়া ট্রেন লাইন হচ্ছে না? না যুবজ্যোতি, আমার এখানে প্রশ্ন আছে যে এখন আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেক কমফোর্টেবল এই রাজ্যের বেকারদের নিয়ে আলোচনা করতে, বা এই মুর্শিদাবাদের পর্যটন শিল্প ইত্যাদি। 34 বছরে কি হয়েছে? 34 বছরে মুর্শিদাবাদ জেলায় পর্যটন শিল্প হয়েছে, মতিঝিল হয়েছে, সাগরদিঘির তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে, হলদিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে। আপনি বলেন তৃণমূল আসার পরে একটা কারখানা হয়েছে মুর্শিদাবাদ জেলায়? মুর্শিদাবাদ জেলায় বর্গাদার পাট্টাদারের মাধ্যমে জমি বিলি বন্টন করা হয়েছে, এখন পর্যন্ত সেই জমিকে দিয়ে নেওয়া হচ্ছে তৃণমূল না। আপনি বলতে পারবেন মুর্শিদাবাদ জেলায় থামতে জানতে হবে? এখানে মৌপিয়াদির কাছে একটা অনুরোধ, আপনি সঞ্চালক, দর্শক মণ্ডলীর কাছে যে কোনো ডিবেট হয় রাজনীতি করি হচ্ছে কারেন্ট ডেটার ওপর। একটা জায়গায় যখন সিপিএম গভর্নমেন্টে ছিল, এখন সিপিএম কংগ্রেস হচ্ছে নিজেদের স্বার্থে, নিজেদের হচ্ছে কোনো রকমে একটা সিট যদি পেতে পারে এই জন্য হচ্ছে চেষ্টা চরিত্র করে এগোচ্ছে, কিন্তু ব্যর্থ হবে।
সাচার কমিটি রিপোর্টে ফার্স্ট পয়েন্টে আসি। তো আপনি যে বলছেন যে সাচার কমিটি রিপোর্ট কংগ্রেসের আমলে তৈরি হয়েছিল, পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় সিপিএম সেই সময় ছিল, 9 সালে পাবলিশড হয়েছিল। সেই সময় প্রণববাবু ছিলেন এখানে এবং অধীর রঞ্জন চৌধুরী ওনার নেতা ছিলেন এখানে। সাচার কমিটির রিপোর্টে যে মুসলিমদের দুরবস্থার কথা এখানে মুর্শিদাবাদে যে কিছু করেনি সিপিএম গভর্নমেন্ট, সেটা ফার্স্ট কিন্তু সাচার কমিটির রিপোর্টে প্রকাশ পেয়েছে। আমি ফিরোজা বেগমের কাছে আসি। ফিরোজা বেগম, একই সঙ্গে যেমন অধীর রঞ্জন চৌধুরীর কথা আপনি বলছেন যে অধীর রঞ্জন চৌধুরী তিনি বহরমপুরের মানুষের কাছে স্পেশাল, আবার একই সঙ্গে যদি আমরা দেখি যে অনেকগুলো প্রকল্প রাজ্য সরকার গত কয়েক বছরে চালু করেছে, যার মধ্যে স্বাস্থ্যসাথী আছে, যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, সেগুলোর ডিভিডেন্ড পাবে না তৃণমূল কংগ্রেস? দেখুন, যে সরকার যখন যে সরকার থাকে প্রশাসনে, সেই তাদেরকে কিছু কাজ করতে হয়। প্রত্যেকটি সরকার, একটি সরকার একটা নির্দিষ্ট কাজ করে যায়, তার পরবর্তী সরকার সেখান থেকে এগিয়ে নিয়ে যায়। ফলে প্রত্যেকটা সরকারের ওয়েলফেয়ার প্রকল্প এগুলো কিন্তু কোনো মানুষের পার্মানেন্ট যে উন্নতি সেটা কিন্তু নয়। আমি বলতে চাইছি যে ওয়েলফেয়ার গভর্নমেন্টের ডিউটি, এটা ইন্ডিয়া গভর্নমেন্ট। ইন্ডিয়া এমন একটি দেশ যেখানে পিছিয়ে পড়া মানুষকে তুলে আনবার জন্য ওয়েলফেয়ার প্রকল্প করতে হয়। ওয়েলফেয়ার প্রকল্প সেগুলো কাজ হচ্ছে, তাহলে আপনাদেরকে ডিনাই করতে হয়। ভবিষ্যৎ প্রকল্প যাতে সুরক্ষিত হয় সেই আমার এখানে নারুগোপাল আমার নারুগোপালের কাছে প্রশ্ন, এক সেকেন্ড নারুগোপালের কাছে প্রশ্ন। নারুগোপাল, গত 2 বছর ধরে আমরা রাজ্য তোলপাড় হতে দেখছি দুর্নীতি ইস্যুতে, এবং এই মুর্শিদাবাদ জেলার এমন চিত্র সামনে এসেছে যে একজন এমএলএ তিনি মোবাইল পুকুরে ফেলে দিচ্ছেন। শাস্তি পেয়েছে দুর্নীতি কাটা শাস্তি পেয়েছে, সেটাকে কিভাবে কাউন্টার করবে? এখন বলি, দুর্নীতি কাটাকে কিভাবে ভোটের ময়দানে কাউন্টার করবে? আসল চোরকে তো কেউ ধরছে না। এই যে 25,000 চাকরি চলে গেল, হলো হচ্ছে ইয়েতে প্রথম কথা দুর্নীতি ইস্যুতে আপনার তৃণমূলের যে পার্সিয়ালি দুর্নীতি আছে সেগুলোকে নিয়ে এটা হচ্ছে সাবজুডিস প্রসেস, এটা নিয়ে আমার মন্তব্য করা ঠিক না। 1, 2 হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল লাস্ট হচ্ছে বিজেপির যে এজেন্সি ইউজ করছে, বিজেপির এজেন্সি অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে হচ্ছে অ্যারেস্ট করেছে, তার আগে হচ্ছে রাহুল গান্ধীকে, তার আগে ইডি সিবিআই হচ্ছে কল করেছে। তাহলে পরে হচ্ছে ইডি সিবিআই কল করা এবং তাকে হচ্ছে কাস্টাডি নেওয়া এবং তার সঙ্গে হচ্ছে পানিশমেন্ট দেওয়া, এই কতগুলো লিগ্যাল ফোরামে পার্থক্য আছে। এজেন্সির মিসইউজ যে ইন্ডি জোট এবার ধরা পড়েছে, ওই রাহুল গান্ধী এজেন্সির কথা যেটা হচ্ছে না, আজকে পশ্চিমবঙ্গের মানুষ দেখলো যে সিবিআই ইডি আছে বলে এক শ্রেণীর কর্মচারী রাত জেগে টাকা গুনে টাকা বান্ডিল করে নাম্বারিং করে গভর্নমেন্টের ঘরে ফেরত দিয়েছে। শুভেন্দু অধিকারী তো ছিল, তাকে ধরছেন না কেন? শুভেন্দু অধিকারীও বলবো শুনতে থাকুন। আপনি চাকরি চোরেরা ধরা পড়েছে, ধরা পড়েছে বলে তৃণমূলের দুর্নীতি জনসমক্ষে প্রকাশিত হয়েছে। তার ফলে মানুষের মধ্যে, বেকারদের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে যে না, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরাতে পারলে সামনের দিনে যে মানুষের সামনে আলো রেখা দেখা দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।